নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আরও একবার চলে এলাম আমি অমিতাভ আপনাদের সন্ধেবেলায় যে অনুষ্ঠানকে সঙ্গী করে প্রত্যেক দিন প্রায় দেখা হয় বা প্রত্যেকটা পর্বে উপস্থিত হই, সেই অনুষ্ঠান আনকাট রাতের গল্প। আজকের আনকাট রাতের গল্পে বেশ কয়েকদিন হলো তার জন্মদিন বা জন্মবার্ষিকী পালিত হয়েছে গোটা সঙ্গীত জগৎ জুড়ে। আমাদের একটু একটু করে জীবনযাত্রা থেকে তার গানগুলো বেঁচে থাকলেও হারিয়ে গেছেন সেই মানুষটি। আজকের দিনে তার গান এই প্রজন্ম অর্থাৎ আধুনিক ভারতবর্ষ তথা আধুনিক সঙ্গীতের প্রজন্ম তার গানকে অবলম্বন করে কখনো কখনো গভীর রাতের ছাদে আকাশ দেখে কিংবা একা বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে সেই সুরে নিজেকে নতুন করে অনুপ্রাণিত করে। আসুন সেই সুরের জাদুকর আর তাকে নিয়েই আজ কিছু কথা এবং তার প্রতি তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। আজকের যার কথা বলতে চলেছি তার ছোটবেলার নাম টুবলু। টুবলু যখন খুবই ছোট সেই বয়স থেকেই সে যখন কেঁদে উঠত তখন তার কান্নাটা একটু ব্যতিক্রম ছিল। তার কারণ কি জানেন? সবাই যেভাবে কাঁদে সেই ছোট্ট টুবলু সেভাবে কাঁদত না। সে যখন কাঁদত তখন সে পা বলে কাঁদত, অর্থাৎ পঞ্চম স্বর। আমাদের পঞ্চম স্বরে সরগমের সে কাঁদত। এই অশোক কুমার সেই ঘটনা দেখে তার নাম দিয়েছিলেন পঞ্চম। 1966 সাল 1966 ছবি তৈরি হচ্ছে তিসরি মঞ্জিল, এবং সেই তিসরি মঞ্জিল ছবির গান যখন রেকর্ডিং স্টুডিওতে তৈরি হচ্ছে সেই সময় একদিন ঢুকলেন শাম্মী কাপুর। উদ্দেশ্য একটাই, তার কানে গিয়েছিল আরডি আরডি আরডি। তিনি দেখতে চাইছিলেন কে এই আরডি। শাম্মী কাপুর যখন স্টুডিওতে ঢুকলেন তখন আরডি সেখানে রয়েছেন, আর ছিলেন শাম্মী কাপুরের অত্যন্ত পছন্দের সুরকার শঙ্কর জয়কিশন এবং ওপি নায়ার। শাম্মী কাপুর এলেন আর খুঁজে বেড়াতে লাগলেন কোথায় আরডি, এবং খানিকক্ষণ পর যখন আরডির মুখোমুখি হলেন তখন একটা নেপালি সুর আরডি তাকে শোনালেন। পরবর্তীকালে এই নেপালি সুরটা তিনি ব্যবহার করেছিলেন দিওয়ানা মুৎসা নেই এই গান। এবং সেই সুরটি শুনতে শুনতে শাম্মী কাপুর বললেন, থামো থামো বাবু, তুমি বরঞ্চ আমাকে অন্য কিছু শোনাও, এই সুরটা আমি জয়কিশনকে দিয়ে করিয়ে নেব। অন্য কিছু সুর শোনাতে বললে এইবার তো নার্ভাস হয়ে গেলেন আরডি, এবং বাইরে বেরিয়ে স্টুডিওর সিগারেট ধরালেন। সিগারেটে টান দিয়ে মোটামুটি একটু বুকে নিকোটিন ভর্তি সাহস যুক্ত করে তিনি এসে বসলেন স্টুডিওতে মুখোমুখি শাম্মী কাপুর। শাম্মী কাপুরকে সেদিন তিনি 3টে গান তার সুর শুনিয়েছিলেন। হ্যাঁ, 3টে সুর শুনিয়েছিলেন, যে 3টে সুরে পরবর্তীকালে বিখ্যাত 3টে গান তৈরি হয়েছিল। প্রথম সুরটা ও মেরে সোনারে, অত্যন্ত জনপ্রিয় গান, 70-এর দশকে বা 60-এর দশকে তোলপাড় করে দেয়া, একেবারে যুবক হৃদয়ে হিল্লোল তুলে দিয়েছিল যে গান, তাই সেই গানটির সুর শুনিয়েছিলেন আরডি শাম্মী কাপুরকে ও মেরে সোনারে। দ্বিতীয় গানটি সুর শুনিয়েছিলেন, যেটিও বিখ্যাত একটি গান, মানে একেবারে যে গানের তালে তালে নেচে উঠেছিল সমগ্র সঙ্গীত জগৎ, আজা আজা। আর তৃতীয় গানটি ছিল ও হাসিনা জুলফে ওয়ালি। এবং এই 3টে শোনার পর শাম্মী কাপুর এতটাই খুশি হয়েছিলেন, তার সেই সুর থামিয়ে দিয়ে বলেছিলেন, তুম পাস হো গয়ে হো, বাস ক্যা গানা বানায়া, ও হাসিনা জুলফে ওয়ালি। বাহ! ঠিক এইভাবেই নিজেকে প্রকাশ করেছিলেন শাম্মী কাপুর সেই স্টুডিওতে। আর সেই সঙ্গে সঙ্গে খানিকটা কনফিডেন্ট চলে এসেছিল নবাগত
আরডির কাছে। হ্যাঁ, এটাও একটা আরডি, তবে আরডিএক্স নয়, এটা সঙ্গীতের আরডিএক্স। এরপর আর বলার অপেক্ষা রাখে না যে পাস হো গয়ে হো, তুম পাস হো গয়ে হো, क्या गाना बनाया वो हसीना जुल्फे वाली। কার সম্পর্কে বলেছিলেন শাম্মী কাপুর, কিংবা কে সেই পঞ্চম আর কে বা সেই আরডি? কারণ এই দুটো শব্দের সঙ্গে সঙ্গীতের আপামর জনসাধারণ, সঙ্গীত পিপাসু মানুষ বিশেষভাবে পরিচিত। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। রাহুল দেব বর্মন, যিনি 27শে জুন 1939 জন্মগ্রহণ করেন। রাহুল দেব বর্মন মানেই একটা গানের উৎসব, কিন্তু সেই গানের উৎসব বা তার দারুণ দারুণ সুর এবং সেই কম্পোজিশনের পেছনে ছিল একটা পুরো টিম ওয়ার্ক, এবং সেই টিম ওয়ার্কের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ছিলেন তারা হলেন কার্সি লর্ড, ভানু গুপ্তা এবং আরও অনেকে। এবং প্রত্যেক দিন সেই বিরাট টিমকে নিয়েই তিনি ভাঙা গড়ার খেলায় মেতে উঠতেন সুরের এক নতুন সাগরে। নিয়ম ভাঙা প্রাণের স্পন্দন তৈরি করতেন তার গানের সুরে। वो हसीना जुल्फे वाली কতজন বাজিয়েছিল মিউজিশিয়ান ভাবতে পারেন? 80 জন মিউজিশিয়ান, লাইভ ব্যান্ড, অর্কেস্ট্রা, তার মধ্যে 40 জন শুধুমাত্র বেহালাতে। আরও কত কি আয়োজন থাকতো রাহুল দেব বর্মন যখন গানের রেকর্ডিং করতেন। থাকতো মোটর গাড়ির হর্ন, ইঞ্জিনের শব্দ, প্যাডেল স্টেল ফ্যান, কি থাকতো না সেখানে। এবং কাঁচের গ্লাস বাজিয়েও গানের সুর সৃষ্টি করার ইতিহাস রয়েছে রাহুল দেব বর্মনের। এবং এই এত কিছু নিয়ে একটা সমগ্র উত্তাল আবেদন তৈরি করতে পারতেন তার সঙ্গীত আর তার সুরের মূর্ছনায়। একবার বীর সাংভি তিনি বলেছিলেন যে সারা দুনিয়াকে বলা হয় 60-এর দশকটাকে সারা দুনিয়ার জন্য যৌবনের দশক, আর ভারতবর্ষের ক্ষেত্রে যৌবনের দশক হলো 70-এর দশক, যে সময় আরডি বর্মন তার সেরা সেরা কম্পোজিশন, সেরা সেরা সুরগুলো তৈরি করেছিলেন। তাই 70-এর দশক ভারতবর্ষের জগতে, ভারতবর্ষের সঙ্গীতের জগতে যৌবনের দশক। এরপর রীতা প্যাটেল, তার সঙ্গে বিয়ে। শচীন কর্তা মেনে নিলেও শাশুড়ির সঙ্গে ঠিক জমেনি এই বিবাহিত জীবন আর তার নানান ঘটনা প্রবাহ। তাই শাশুড়ির সঙ্গে সমস্যা বেঁধে থাকতো, আর রাহুল দেব বর্মন ছিলেন এই বিয়েতে বলতে গেলে অসুখী। আর তাই জীবনের এই হাসি, দুঃখ, কান্না এবং তার সঙ্গে মানিয়ে চলতে চলতেই তার মতো মানুষ বলে বোধহয় তিনি তৈরি করতে পেরেছিলেন এরকম ধরনের গান, যে গানের মধ্যে দিয়ে নতুন করে তিনি নিজেকে আবার গড়ে নিতে চেয়েছিলেন, তৈরি করে নিতে চেয়েছিলেন। হাম বেওয়ফা হরগিজ না থে, এরকম গান সেই জীবন তরঙ্গের খুঁটিনাটি আর অসুখী জীবনের মধ্যে দিয়েও তার সুরের ব্যঞ্জনায় নতুন করে উচ্চারিত হয়েছিল। কজনের বুকে বাজতে পারে, কজনের বুকের মধ্যে বাজতে পারে এরকম গান, এই ধরনের জীবনযাত্রার মধ্যে থেকেও ইয়ে ক্যা হুয়া, ক্যাসে হুয়া, কব হুয়া, এরকম সুরগুলি। কারণ তিনি রাহুল দেব বর্মন, তাই তার পক্ষেই এটা সম্ভব। প্রাণভাসী আর বানভাসী সুরের কাঠামোতে তিনি নতুন করে মাতিয়েছেন 70-এর দশককে। 70-এর দশক জুড়ে শুধুই তিনি, তার গান, তার কম্পোজিশন, বাড়ির বাইরে প্রডিউসারদের গাড়ির ভিড়, দিন থেকে রাত 24 ঘন্টা কাজ, তার সন্ধ্যে নামতো রাত 12টার পরে আর তা শেষ হতো পরের দিন সকালে। এরকমভাবেই জনপ্রিয় থেকে জনপ্রিয়তম এক জায়গায় পৌঁছেছিলেন সুরের জাদুকর
রাহুল দেব বর্মন। এবং সেই ব্যস্ততম জীবনে এমনও গেছে সকাল 9টায় স্টুডিওতে ঢুকেছেন আর স্টুডিও থেকে বেরোচ্ছেন রাত 9টার সময়। তার সঙ্গে লাইভ মিউজিক, মিউজিশিয়ান, সুরকার, গীতিকার, অভিনেতা। সে সময় বলতে গেলে স্টার যাকে বলে সেই স্টার ছিলেন রাহুল দেব বর্মন। এবার চলে আসি সেখান থেকে কলকাতায়। 1967, তার আগে বলে নেই 65-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, একেবারে ভয়ঙ্কর উত্তেজনা। সেই উত্তেজনার রেশ কেটে ভারতীয় সৈনিকরা যখন ফিরল ঘরে, পুজোর ঢাকে কাঠি পড়ল। তারপর 1967, মনে রাখতে হবে 1967 মানে কলকাতায় নকশাল আন্দোলন। কলকাতার বুকে দাঁড়িয়ে যখন বাংলায় রাজনৈতিক পালাবদল, কংগ্রেস থেকে যুক্ত ফ্রন্টের দিকে সরকার, এবং সেখানে কলকাতার মুড তখন ছিল অন্যদিকে। তারই মধ্যে হাজির হলেন আর.ডি. বর্মন তার বাংলা গানের ডালি নিয়ে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কিংবা আকাশ কেন ডাকে, বা মনে পড়ে রুবি রায়ের মতো গান নিয়ে তিনি হাজির হলেন। কিন্তু কলকাতার মুড তখন যেহেতু অন্যরকম ছিল, রাজনৈতিক বাতাবরণ একটা অন্য কিছু উন্মাদনা, তাই কলকাতা ঠিক সেভাবে গ্রহণ করতে পারেনি সেই 1967-তে আর.ডি. বর্মনকে। কলকাতায় তবে যে গানগুলো তিনি দিয়ে গেলেন, বিশেষ করে মনে পড়ে রুবি রায়, এবং এই গানটা, আর একটা মজার ঘটনা বলি, আরেকটি গান ছিল ফিরে এসো অনুরাধা। এই দুটি গানই রচনা করেছিলেন, গীতিকার ছিলেন শচীন ভৌমিক। কিন্তু এই দুটি গান জনপ্রিয় তো হয়েছিলই, একই গ্রামোফোন রেকর্ডের এক পিঠে মনে পড়ে রুবি রায়, অন্যদিকে হচ্ছে ফিরে এসো অনুরাধা। মজার ব্যাপার, এই দুটো গান নিয়ে একটা ছোট্ট ঘটনা রয়েছে, গল্প রয়েছে। শচীন ভৌমিক একজনকে প্রেম নিবেদন করেছিলেন এবং তিনি সম্মতি দেননি, বা বলতে গেলে শচীন ভৌমিক প্রত্যাখ্যাত হয়েছিলেন। তার নাম হচ্ছে ছবি রায়। সেই ছবি রায়ের নাম বদলে তিনি এই গানটি লিখেছিলেন মনে পড়ে রুবি রায়। আর ঠিক উল্টো পিঠে থাকা গ্রামোফোন রেকর্ডের অন্য গানটি ছিল ফিরে এসো অনুরাধা। যখন বাঙালি রীতিমতো মাতার চুলকে আবিষ্কার করতে বসেছে যে কে এই অনুরাধা, ততক্ষণে শচীন ভৌমিক হাসতে হাসতে বলে দিচ্ছেন যে অত চিন্তা করার কিছু নেই, কারণ এই অনুরাধা হচ্ছে আমার জীবনের প্রথম লেখা চিত্রনাট্য। যে সিনেমার জন্য লিখেছিলাম সেই সিনেমার নাম হওয়ার কথা ছিল অনুরাধা, এবং সেটা হয়নি। তাই সেই অনুরাধাকে নিয়েই তিনি এই গানে, চিত্রনাট্যের সেই গানের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন এই নামটাকে এক রেখে। এই হচ্ছে অনুরাধা, ফিরে এসো অনুরাধা এবং মনে পড়ে রুবি রায় গানের পেছনে থাকা শচীন ভৌমিক গীতিকার, তার গল্প। এরপর আপনাদের মনে করিয়ে দেব, এরপরে যে হিন্দিতে সিনেমাটি তৈরি হয় তার নাম কাটি পতঙ্গ। এই কাটি পতঙ্গ সিনেমাতে বাংলার একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, এই গানটিকে এত সুপার ডুপার হিট হয়েছিল, তিনি সেই গানগুলিকে, এই গানটিকেও হিন্দি করেছিলেন। সেই সময় কাটি পতঙ্গে কিন্তু তিনি আরেকটি গানকে হিন্দি করেছিলেন। সেই গানটা হচ্ছে আকাশ কেন ডাকে। আকাশ কেন ডাকে, একদিন পাখি উড়ে, এটা তুম বিন যাও কাহা এর হিন্দি ভার্সন। কিন্তু আকাশ কেন ডাকে কাটি পতঙ্গে তিনি এই গানটিকে ব্যবহার করেছিলেন। আর এটির বাংলা ছিল এটি, এবং এটির হিন্দি হয়েছিল ইয়ে শাম মস্তানি। ইয়ে শাম মস্তানি এই গানটিও সুপার ডুপার হিট হয়। আর সেই সঙ্গে কাটি পতঙ্গে তিনি আরেকটা অন্য ধরনের গান জুড়ে দিয়ে রীতিমতো হৃদয়কে তোলপাড় করেছিলেন, সেটি হচ্ছে ইয়ে জো মোহাব্বত হ্যায়। এরকমভাবেই আর.ডি. বর্মন একটু একটু করে তার জার্নি বা যাত্রাপথটাকে
তার এক ভাই ছিলেন যার নাম অরবিন্দু মুখোপাধ্যায়, এবং তিনি একটি সিনেমা করেন বিভূতি ভূষণের হিঙের কচুরি সিনেমাটির নাম, এই গল্পটির নাম। এই হিঙের কচুরি গল্পটিকে নিয়ে অরবিন্দ মুখোপাধ্যায় একটি সিনেমা করেছিলেন, যে সিনেমার নাম দেওয়া হয়েছিল নিশিপদ্ম। এই নিশিপদ্মে যার গানগুলোর সুরকার ছিলেন নচিকেতা ঘোষ, এবং তার মধ্যে অত্যন্ত বিখ্যাত গান যা খুশি ওরা বলে বলুক, যে গানের জন্য মান্না দে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন সঙ্গীতে। এবং এই নিশিপদ্ম দেখে শক্তি সামন্ত তিনি এটিকে হিন্দিতে রূপান্তর করেন বা অনুবাদ করে হিন্দি সিনেমা বানান, এবং বিভূতিভূষণের সেই গল্প হিঙের কচুরি নিশিপদ্ম হয়ে একেবারে আরব সাগরের তীরে পৌঁছালো শক্তি সামন্তের হাত ধরে, আর নাম হলো আমার প্রেম। এবং এই আমার প্রেমে সুরকার ছিলেন রাহুল দেব বর্মন। বেলা বয়ে যায় এই গানটিরই তিনি হিন্দি ভার্সান করেছিলেন রैना बीत যায়। গানটি মদনমোহন শোনেন। মদনমোহন শোনার পর তিনি শচীন দেব বর্মনকে ফোন করেন যে আপনি দারুণ সুর দিয়েছেন। শচীন কর্তা সেই কথা শুনে বলেছিলেন, সুরটা আমি নয়, সুরটা রাহুল মানে আমার ছেলে দিয়েছে। অবাক হয়েছিলেন মদনমোহন যে তড়ি আর খামাজ এই দুই রাগের মিশ্রণে এত সুন্দর একটা সুর আর.ডি. বর্মন কি করে সৃষ্টি করল। এরপর আরেকজন বিখ্যাত আরতি মুখোপাধ্যায় আরেকজন বিখ্যাত মানুষের কণ্ঠে গুনগুন করে গাইতে দেখে এই গানটি আনসারি সাহেব বা মনসুর সাহেব কারো একটা গলায় শুনেছিলেন, এবং তখন অবাক হয়ে বলেছিলেন যে তড়ি আর খামাজ এইভাবে সুরে কি করে মেলালেন আর.ডি. বর্মন। এটা আর.ডি. বর্মন ম্যাজিক, আর সেই ম্যাজিক তিনি দেখিয়ে গিয়েছেন 60-এর দশকের শেষ থেকে শুরু করে একেবারে 85 পর্যন্ত একটানা। এই কারণে বললাম যে তারপরেও একটা প্রত্যেকের জীবনে যেমন বিকেল আসে সন্ধে আসে, আর.ডি. বর্মনের জীবনেও এসেছিল। কিন্তু তার আগে রীতা প্যাটেলের কথা আপনাদের বললাম, প্রথম বিয়ে যেটা সুখের হয়নি। পরবর্তীকালে যেটা নিয়ে অনেকের অনেক বিতর্ক আছে, আর.ডি. বর্মনের দ্বিতীয় ইনিংস জীবনের, বিবাহিত জীবনের, যেটির সঙ্গে জড়িয়ে আছেন আশা ভোসলেজি। কিন্তু এই ঘটনা সম্পর্কে অনেক বিতর্ক, যে একটি জায়গাতে যেখানে 7ই মার্চ 1979 কিশোর কুমার ছিলেন, লতাজি ছিলেন, আশাজি ছিলেন, আর রাহুল দেব বর্মনের খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি হচ্ছেন বাবু ভাই দেশাই, তিনি উপস্থিত ছিলেন। সেখানেই নাকি তাদের মালা বদল হয়, বা সেখানেই তারা একে অন্যকে বিয়ে করেন। এবং সেই ছবিগুলো স্বপন চক্রবর্তী বলে একজন ক্যামেরা পার্সন তুলেছিলেন। এটা দেখতে পেয়ে কিশোর কুমার গিয়ে সেই ক্যামেরা থেকে নাকি রিলটা খুলে নেন, শোনা যায়। আবার শচীন ভৌমিক অন্য কথা বলেন যে না, এরকম কিছু ঘটেনি, ওরা মালা বদল করে বিয়ে করেছিলেন দার্জিলিংয়ের একটি মন্দিরে গিয়ে, এবং সেখানে কেউ ছিল না, না রেজিস্ট্রি ছিল না পুরোহিত ছিল। যাই হোক, সেই আশা ভোসলের সঙ্গে তার জীবনের কথা আমরা জানি, এবং একটা সময় যখন তার জীবনে গোধূলি এসছে, বাড়ির সামনে প্রডিউসারদের গাড়ির সংখ্যা কমতে শুরু করে দিয়েছে, যখন সন্ধেবেলাতেই নামতো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যেত। তালিকায় যুক্ত হয়েছে 29টা ফ্লপ ছবি। সায়ান্নে দাঁড়িয়ে মানুষটি তখন গ্লানি, দুঃখ আর হতাশাকে সঙ্গী করে সময় কাটাচ্ছেন। হয়তো এই সময়টার জন্য তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন, তাই তো কোনো একদিন তিনি লিখে গিয়েছিলেন, লিখে নয় মানে মনের ভেতরে লিখেছিলেন সেই সুরগুলোকে, যার ফলে তৈরি করেছিলেন সেই বিখ্যাত গান जिंदगी की सफर में गुजर जाते हैं जो मकान वो फिर नहीं आते, वो फिर नहीं आते। কিন্তু আর.ডি. মানে তো আমাদের জীবনের একটা অন্য অধ্যায়। তিনি মন খারাপ করে থাকতে পারেন, তিনি 29টা ফ্লপ সিনেমার জন্য হতাশ হতে পারেন,
কিন্তু তার তৈরি করা সুরে দর্শকরা তখনও বুঝেছিলেন যে এখনও একে ভালোবাসা যায়। তাই তো এখনও ভালোবাসায় বাসায় সেই দর্শক শ্রোতারা সেই একাকিত্বের দিনগুলোতেও তার গানের মধ্যে খুঁজে পেয়েছেন জীবনে বেঁচে থাকার রসদ। কারণ তখনও ভালোবাসায় করবটে বদল রহে সারে রাত হাম, আপকি কসম হায় আপকি কসম দর্শক আর শ্রোতাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এরপর অসুস্থ হন এবং একাকিত্বের জীবনের মধ্যে সম্ভবত লন্ডনে চিকিৎসা করাতে যান, সঙ্গে কেউ যাননি। তখন তিনি একা, সম্পূর্ণ একা। 70-এর যৌবনের দশক যিনি উপহার দিয়েছেন, বার্ধক্যে তিনি একা। সবাই ছেড়ে চলে গেছে, শুধু ছেড়ে যাননি কিছু ভালোবাসার মানুষ। সেই ভালোবাসার মানুষদের মধ্যে যেমন বিধু বিনোদ চোপড়া ছিলেন, যিনি পারিন্দা করিয়েছিলেন 1984 দাঁড়িয়ে বা 85-তে ওরকম সময়, প্যার কি মোড় পে। সেই দুঃখের সময় ছেড়ে যাননি প্রিয় বন্ধু শক্তি সামন্ত। জানুয়ারি মাসের 3 তারিখ 1994 সাল। সন্ধ্যাবেলা থেকেই কয়েকজন এসছিলেন, কথাবার্তা বলছিলেন। বেরোনোর কথা ছিল শক্তি সামন্তর বাড়িতে একটা পার্টিতে যাওয়ার কথা। প্রডিউসার বা অন্যান্য লোকজন চলে যেতে যেতে সময় লাগলো, কারণ প্রডিউসার কোথা থেকে এলো ভুলে যাচ্ছেন। সালটা 1994। তার জীবনের সব থেকে বড় ওই 29টা ফ্লপের পর যে ওস্তাদের মার শেষ রাতে, সেই জবাবটা তো তিনি সে বছরই দিয়েছিলেন। হ্যাঁ, সেদিন ছিল প্রায় 1.5-2 ঘন্টা ধরে যে ওই 94-এর রিলিজ হওয়া সিনেমাটার ক্লাইম্যাক্স কি হবে তাই নিয়ে প্রডিউসারদের সঙ্গে নানান আলোচনা। কারণ তিনি শেষ বলে যে ওভার বাউন্ডারিটা মেরেছিলেন, সেটা ওই 1994-এর 3রা জানুয়ারি সেটাকে নিয়েই মিটিং চলছিল। এভাবেও ফিরে আসা যায়। কুছ না কাহো কুছ ভি না কাহো, গায়ে কাঁটা কার না দেয় বলুন তো। 1942 আ লাভ স্টোরি। 3রা জানুয়ারি মিটিং শেষ, শক্তি সামন্তের বাড়িতে যাবেন একটি পার্টিতে, ডিনারের নেমন্তন্ন। শরীরটা একটু খারাপ। বেরোতে বেরোতে ঘড়ির কাঁটায় জানুয়ারির 4 তারিখ হয়ে গেল, অর্থাৎ রাত 12টা বেজে গেল। 12:30টার মধ্যেই চলে এলেন, বেশি রাত করেননি। ড্রাইভারকে গাড়িটা সাইড করতে বলে তার হাতে 50 টাকা বকশিস দিয়ে, দারোয়ানকে গাড়িটা সাইড করতে বলে 50 টাকা তার হাতে দিয়ে তিনি ঘরে গিয়ে প্রত্যেক দিনের অভ্যেস মতো 40 ইঞ্চি টিভিটা চালিয়ে বিবিসির খবর দেখতে শুরু করলেন। শরীরটা একটু একটু খারাপ লাগতে শুরু করেছে তখন। ঘড়িতে তখন রাত প্রায় 1:30 পৌনে 2 হবে। হঠাৎ করে বেজে উঠল বেল এবং দৌড়ে ছুটে এলেন তার সর্বক্ষণের সঙ্গী, কাজের লোক, কাছের লোক সুদাম। দেখলেন জিপটা বেরিয়ে গেছে, তিনি প্রায় অচৈতন্য হয়ে সোফায় শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে সরব্রিটে টেনে স্প্রে করলেন সুদাম। ড্রাইভার রমেশ তিনিও দৌড়ে এসে অবস্থা দেখে অ্যাম্বুলেন্স ডাকতে চলে গেলেন। আর সেক্রেটারি যিনি ছিলেন ভরত, তিনি ডাক্তার নিয়ে উপস্থিত হলেন। ডাক্তার এসে বিভিন্ন ম্যাসাজ, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে যা যা হয় সবই করতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি আর জেগে উঠলেন না। হারালাম 70 দশকের যৌবনের ডাককে, হারালাম পঞ্চম সুরের পাঞ্চজন্যকে, হারালাম ভারতবর্ষের সঙ্গীতের জগতের অন্যতম তারকাকে। এরকম একটা মানুষ অসংখ্য কিছু উপহার দিয়েছেন। তার সম্পর্কে বলতে গেলে আর নানান ঘটনা বলতে গেলে 24 মিনিটের এই ভিডিওটা হয়তো 24 ঘন্টাতেও শেষ হবে না। তাই শুধু কিছু কিছু জায়গা
অবিন্যস্তভাবে জোড়ার চেষ্টা করলাম, কিন্তু সঙ্গীতের জীবনে এখনো গভীর রাতে মনে কষ্ট নিয়ে অনেকেই ছাদের কিংবা চিলেকোঠায় দাঁড়িয়ে বা ফাঁকা ব্যালকানিতে দাঁড়িয়ে এখনো তারা মনে মনে গুনগুন করেন, जिंदगी की सफर में गुजर जाते हैं जो मकान वो फिर नहीं आते। শুভ জন্মদিন পঞ্চম, ভারতবর্ষের অন্যতম সুরের জাদুকর শ্রদ্ধেয় রাহুল দেব বর্মন। যেখানেই থাকুন সুরে থাকুন, আর ওখানে নতুন করে আবার শুরু করুন পথ চলা, কারণ আপনি মানেই তো ये जो मोहब्बत है ये उनका है नाम। আনকাট রাতের গল্পে আজ এটুকুই। শ্রদ্ধার্ঘ্য নিবেদন আরডি পঞ্চম, রাহুল দেব বর্মন, যা বলুন তাকে। আগামী পর্বে আবার কেউ, অন্য কেউ একজন, তাদের সম্পর্কে অনেক জানা এবং অজানা কথার গাথামালা। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি অমিতাভ, কারণ এটা আনকাট রাতের গল্প, তাই কোথাও থমকে যেতে হয়, কোথাও ভাবতে গিয়ে হোঁচট খেতে হয়, কিন্তু আনকাট, কাটাকাটি করা যাবে না, এডিট করা যাবে না, তাহলে আর আনকাট বলা যাবে না। আনকাট রাতের গল্পে আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাবো আগামী পর্বের জন্য, আর বিদায় নেব আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর হ্যাঁ, ওই যে বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।